রেচনতন্ত্র বা রেচন পদার্থ কাকে বলে? আমরা জানি যে সকল পদার্থ আমাদের দেহের জন্য ক্ষতিকর বা অপ্রয়োজনীয় সেগুলোকে রেচন পদার্থ বলে। তোমাদের বইয়ে দেওয়া রেচনতন্ত্রের চিত্রটা লক্ষ্য করো। আমরা জানি যকৃত অ্যামাইনো অ্যাসিড ভাঙে বিভিন্ন অপ্রয়োজনীয় বা ক্ষতিকর পদার্থ রক্তের সাথে মিশে যায়। সেই রক্ত বৃক্কে আসে পরিশোধিত হয়। দেখো, বৃক্কে একটা ইউরেটর নালী থেকে এই ইউরেটর নালীর মাধ্যমে সেই অপ্রয়োজনীয় পদার্থ মূত্রথলিতে আসে জমা হয়। এই মূত্রথলি থেকে মূত্রনালীর মাধ্যমে আমরা সেটা পরিত্যাগ করি। এখান থেকে আমরা অপ্রয়োজনীয় পদার্থগুলো বাইর করে দেই। এখন আমরা তোমাদের বইয়ের রেচনতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা শুরু করি। আমরা নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ি, অতি গরমে গা ঘামে, এগুলো রেচন পদার্থ। রেচন পদার্থ হলো সেই সকল পদার্থ যেগুলো দেহের জন্য ক্ষতিকর ও অপ্রয়োজনীয়। রেচন বলতে দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে বোঝায়। বিপাকের ফলে পানি, কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া প্রভৃতি দূষিত পদার্থ দেহে প্রস্তুত হয়। এগুলো নিয়মিত ত্যাগ না করলে স্বাস্থ্যহানি ঘটে। এই সব দূষিত পদার্থ দেহের মধ্যে জমে বিষক্রিয়া ঘটে দেখে এবং এর ফলে মৃত্যুও ঘটতে পারে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এ সকল বর্জ্য পদার্থ প্রধানত নিঃশ্বাস, বায়ু, ঘাম ও মূত্রের সাথে দেহের বাইরে চলে আসে। ফুসফুস, চর্ম, বৃক্ক এই তিনটি রেচন অঙ্গ। তার মানে আমাদের দেহের কয়টা রেচন অঙ্গ শিক্ষার্থী বন্ধুরা? তিনটা রেচন অঙ্গ। একটা হচ্ছে ফুসফুস, আর একটা হচ্ছে চামড়া, আর একটা হচ্ছে বৃক্ক। কার্বন ডাই অক্সাইড ফুসফুসের মাধ্যমে এবং লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ চামড়ার মাধ্যমে বের হয়ে যায়। এখানে কি চর্মের মাধ্যমে বের হয়ে যায় লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ। বৃক্কের মাধ্যমে দেহে নাইট্রোজেন যুক্ত তরল দূষিত পদার্থ পরিত্যক্ত হয়। মূত্রের মাধ্যমেই দেহে শতকরা ৮০% নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ পরিত্যক্ত হয়। তার মানে আমাদের দেহের ৮০% নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমেই বের হয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা। তাই বৃক্ককে তাই বৃক্কেই প্রধান রেচন অঙ্গ বলে বিবেচিত হয়। যে তন্ত্র রেচন কার্যে সাহায্য করে তাকে রেচন তন্ত্র বলে। চলো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের বইয়ের কাজটা লক্ষ্য করি। নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি পর্যবেক্ষণ। তার মানে আমাদের নিঃশ্বাসের সাথে যে কার্বন ডাই অক্সাইড বাইর হয়ে যায় সেটার একটা পরীক্ষা তোমাদের বই দিয়েছে। চলো এখন আমরা এই পরীক্ষাটা সমাধান করি। একটা টেস্ট টিউব নিব, আর একটা কাঁচ বা প্লাস্টিকের নল, আর আমরা চুনের পানি নিব। ঠিক আছে, চলো এখন আমরা পদ্ধতিটা লক্ষ্য করি। একটি টেস্ট টিউবের ভিতরে কিছুটা স্বচ্ছ চুনের পানি নাও। এবার টেস্ট টিউবটির মধ্যে কাঁচ বা প্লাস্টিকের নল প্রবেশ করো এবং নলটিতে ফু দাও। কি লক্ষ্য করো? কিছুক্ষণ ফু দেওয়ার পর দেখবে চুনের পানি ঘোলাটে হয়ে যাচ্ছে। কেন এমন হলো? আমরা জানি কার্বন ডাই অক্সাইড চুনের পানিকে ঘোলা করে। এ থেকে প্রমাণিত হয় যে আমাদের নিঃশ্বাসে বায়ুতে কার্বন ডাই অক্সাইড আছে। এখন আমরা বুঝতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা কিভাবে আমাদের নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড বাইর হয়ে যায়, সেটা একটা পরীক্ষার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারলাম। চলো নিচে দেওয়া তথ্যগুলো এখন লক্ষ্য করি। অল্প পরিমাণ কার্বন ডাই অক্সাইড দেহের জন্য তেমন ক্ষতিকর নয়, কিন্তু বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড বিষাক্ত, যা দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। শ্বসন ক্রিয়ার সময় আমাদের দেহকোষ বর্জ্য হিসেবে এই গ্যাস তৈরি করে। কোষ থেকে রক্ত কার্বন ডাই অক্সাইড বহন করে ফুসফুসে নিয়ে যায়। নিঃশ্বাসের বায়ুতে শতকরা 4 ভাগ কার্বন ডাই অক্সাইড থাকে। তার মানে আমাদের নিঃশ্বাসের সাথে শতকরা কয় ভাগ কার্বন ডাই অক্সাইড থাকে শিক্ষার্থী বন্ধুরা? 4 ভাগ। নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাই অক্সাইডের সাথে জলীয় বাষ্পও থাকে। তার মানে আমরা যে নিঃশ্বাস যে ত্যাগ করি সেখান থেকে কার্বন ডাই অক্সাইডও বাইর হয়, জলীয় বাষ্পও বাইর হয়। এখন আমরা তোমাদের বইয়ের কাজটা লক্ষ্য করি। নিঃশ্বাস বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি পর্যবেক্ষণ। তার মানে আমাদের নিঃশ্বাসের সাথে যে জলীয় বাষ্প বাইর হয়ে যায় সেটার একটা পরীক্ষা। তো চলো পরীক্ষাটা লক্ষ্য করি। এক খণ্ড কাঁচ বা আয়না নেব। একটা কি নেব? কাঁচ বা আয়না নেব। ঠিক আছে, আর এখানে আমরা কি দিব? নিঃশ্বাস ত্যাগ করব। পদ্ধতি: শীতের সকালে এক খণ্ড কাঁচ বা আয়নার উপর মুখ দিয়ে, হ্যাঁ, নাক দিয়ে নয়, আমরা কি দিব? মুখ দিয়ে নিঃশ্বাসটা ত্যাগ করব, নিঃশ্বাস ছাড়বো। ঠিক আছে, কাঁচের উপর কি দেখতে পাচ্ছ? নিঃশ্বাসের বায়ুর সাথে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প বের হয়। জলীয় বাষ্প ঠান্ডা কাচে জলীয় কণার সৃষ্টি করে, ফলে আয়না বা কাচখণ্ডটিকে ঘোলাটে ও কিছুটা অস্বচ্ছ দেখায়। কিছুক্ষণ পর আয়না থেকে জলীয় কণা উড়ে যায়, আয়নাটি আবার স্বচ্ছ দেখায়। এ থেকে আমরা দেখতে পাচ্ছি নিঃশ্বাসের বায়ুতে জলীয় বাষ্প থাকে। এখান থেকে আমরা বুঝতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা কি আমাদের
নিঃশ্বাসের সাথে জলীয় বাষ্প বাইর হয়। এখন চলো তোমাদের বইয়ে দেওয়া এখন আমরা ঘর্ম বা ঘাম আর মূত্র সম্পর্কে জানবো। ঠিক আছে? চলো আমরা পড়ি। মানব দেহের বহিরাবরণ চর্ম বা ত্বক। ত্বকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি থাকে? ছিদ্র থাকে। এগুলো হলো লোমকূপ। তার মানে আমাদের ত্বকে লোমের সাথে যে ছিদ্রগুলো থাকে এগুলো কি বলে? লোমকূপ বলে। এই সকল লোমকূপ দিয়ে ঘাম বের হয়। এই ঘামে সাধারণত পানির সাথে লবণ ও সামান্য কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর অপ্রয়োজনীয় পদার্থ থাকে। তার মানে আমাদের লোমকূপ দিয়েই কি লবণযুক্ত ঘাম বাইর হয়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এগুলো আমাদের শরীরের জন্য অপ্রয়োজনীয়। ঠিক আছে, সেই জন্য আমাদের প্রতিনিয়ত ব্যায়াম করা উচিত যাতে লবণযুক্ত ঘামগুলো আমাদের শরীর থেকে বের হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা বৃক্ক মূত্র পড়ব। বৃক্ককে মূত্র তৈরির কারখানা হিসেবে আহ, অভিহিত করা হয়। দেহের পেছনের দিকে মেরুদণ্ডের দুই পাশে দুইটি বৃক্ক থাকে। বৃক্ক ছাঁকনির মতো কাজ করে। যকৃৎ আমাদের দেহের অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে। এগুলো দেহের জন্য ক্ষতিকর। বৃক্ক রক্ত থেকে ক্ষতিকর পদার্থ ছেঁকে নেয়। এই ক্ষতিকর পদার্থসমূহ পানির সাথে মিশে হালকা হলুদ বর্ণের মূত্র তৈরি করে এবং ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে জমা হয়। আমরা একটু আগে সেটা দেখলাম শিক্ষার্থী বন্ধুরা। নির্দিষ্ট সময় পর পর মূত্রের বেগ হ্যাঁ অনুভূত হয় এবং মলদ্বারের মতো মূত্রথলি দ্বারা সংকোচন ও প্রসারণ পেশি থাকে। একে মূত্রপথ বলে। প্রয়োজনে পেশি সংকোচন ও প্রসারণের ফলে দেহ থেকে মূত্র নির্গত হয়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমাদের দেহ থেকে মূত্র বাইর হয়। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের বইয়ে দেওয়া যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো দেখব এবং বহু নির্বাচনী প্রশ্নগুলোও দেখব এবং তোমাদের বইয়ের দেওয়া যে সৃজনশীলগুলো আছে সেগুলোর ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আশা করি ক্লাসটা তোমাদের অনেক বেশি উপকৃত করেছে। তোমরা যদি নতুন হয়ে থাকো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই ভালো থাকো।